বলছিলাম ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত যে প্রেসিডেন্ট নির্বাচন তা দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে তিনি পরাজিত করেছেন এবং সংস্কারপন্থী নেতা ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বিমান দুর্ঘটনায় নিহত পূর্বসূরি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হলেন হৃদরোগের চিকিৎসক পেজেশকিয়ান। এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৬ জন। মধ্যপ্রাচ্যের এই দেশটির নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের তাই আগ্রহেরও কমতি নেই। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে পেজেশকিয়ানকে ভোট দেয়া অধিকাংশ মানুষই শহরে মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে। তারা ইসলামপন্থী গোঁড়ামির কারণে ইরানে বহু বছর ধরে চলমান সামাজিক নিরাপত্তা লঙ্ঘনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। ইরানের নতুন প্রেসিডেন্টের পথ চলা নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আশিকুর রহমান। মোহাম্মদ আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান এবং বলা হচ্ছে তাতে আশার সঞ্চার হয়েছে তরুণ প্রজন্মের মাঝে, যেটা আসলে আন্তর্জাতিক গণমাধ্যম অনেকেই বলছে। কিন্তু খামেনির যে প্রভাব সেটা এড়িয়ে এই প্রত্যাশা কতটুকু আসলে পূরণ করতে পারবেন তিনি, মানে প্রেক্ষাপট আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? জি, মাসুদ পেজেশকিয়ানকে সংস্কারপন্থী বলা হচ্ছে, যদিও আসলে তিনি মধ্যমপন্থী হিসাবে ইরানে বেশি পরিচিত। কিন্তু পশ্চিমা মাধ্যমগুলোতে আমি দেখেছি যে তাকে সংস্কারপন্থী হিসাবে বেশি তুলে ধরা হয়েছে। তবে তিনি মধ্যমপন্থী হলেও তিনি কিছুটা সংস্কারপন্থী যারা রয়েছেন তাদের দিকে তার কিছুটা ঝোঁক প্রবণতা রয়েছে। তো সেই হিসাবে কিছুটা সংস্কারবাদী চিন্তা বা সেটা তিনি লালন করেন বলে সেটা যেটা বোঝা যাচ্ছে। তবে ওনার যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু তিনি রক্ষণশীলদের সাথেও তার বেশ শক্ততা ছিল কিংবা আছে। তিনি ইরাক ইরাক যুদ্ধের সময়ও কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে। তারপরে যে ইরানের যে ধর্মীয় যে মহলটা রয়েছে সেটার সাথেও তার একটা ভালো সক্ষতা রয়েছে। ইরানের ভিতরে ওই বিষয়টাকে খুব বেশি সংস্কারপন্থী কিংবা রক্ষণশীল এটার চেয়ে মানে আসলে ইরানের নির্বাচন পদ্ধতিটা একটু অন্যরকম। সেটা খুব একটা মানে দলীয় যে চিন্তা বা মতবাদ থাকে সেটা হচ্ছে প্রার্থীর উপর বেশি মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীকে বিবেচনা করে ভোটটা তারা বেশি দেন। অর্থাৎ এটা প্রার্থী বেসড একটা নির্বাচনী ব্যবস্থা যদি আমরা এভাবে বলি। মানে যারা ইরানের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানেন তারা এটা বুঝবেন। তো এইবার তিনি একটা প্রার্থী হিসাবে জনগণের কাছে তিনি সমাদৃত হয়েছেন। আর আরেকটা বিষয় সেটা লক্ষণীয়, তিনি ইরানের তুর্কি মানে বংশোদ্ভূত ইরানি। তিনি তুর্কি বলতে ইরানে যারা তুর্কি জাতিগোষ্ঠী রয়েছে তিনি তাদের অন্তর্ভুক্ত। সুতরাং তিনি তুর্কিদের যে ভোটটা, মানে ইরানে যারা তুর্কি ভাষাভাষী রয়েছেন, অর্থাৎ ইরানের যে পূর্ব আজারবাইজান প্রদেশ যেখানে তাবরি শহর কিংবা আরদাবিল, তারপর হচ্ছে ইলাম, এই শহরগুলো তিনি ব্যাপকভাবে তিনি মানে ভোট পেয়েছেন, যার কারণে ওনার যে ভোটের যুক্ত করে দেবেন মোহাম্মদ আশিকুর রহমান, সেটি হচ্ছে যে ভয়েসে যেই কণ্ঠস্বরে আসলে ইরান কথা বলতো পশ্চিমা বিশ্বকে নিয়ে, এবার কি সেই ভয়েসটা বা সেই কণ্ঠস্বরের পরিবর্তন করবে নাকি সেই একই জায়গা থেকে আসলে কথাগুলো শোনা যাবে যেহেতু ক্ষমতার পালাবদল হলো? জি, ইরানের মানে পুরো শাসন ব্যবস্থা সম্পর্কে যদি একটু আলোকপাত করি, সেটা কিন্তু একটা বহুমাত্রিক এবং বিকেন্দ্রীভূত একটা শাসন ব্যবস্থা। এটা কিন্তু এককভাবে প্রেসিডেন্টের মানে নীতি কিংবা প্রেসিডেন্টের মতামতের উপরে শুধু মানে নির্ভরশীল না। ইরানের পররাষ্ট্র নীতি সেটা জাতীয় নিরাপত্তা পরিষদ, প্রেসিডেন্ট, পার্লামেন্টেরও কিছু বিষয় থাকে। পার্লামেন্ট অনেক সময় বিভিন্ন বিষয় নোট দেয়, যেহেতু ইরানের পার্লামেন্টে আলাদা, প্রেসিডেন্ট তো আলাদা। যেহেতু নির্বাচনটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছে, পার্লামেন্ট কিন্তু একটা আলাদা তাদের মতামত থাকে, বিচার বিভাগ থাকে। তো এই জাতীয় বেশ কিছু ফ্যাক্টরস ইরানে রয়েছে, যার কারণে সবকিছু মিলিয়ে ইরানের পররাষ্ট্র যে মূলনীতি কিংবা যে আভ্যন্তরীণ নীতি সেটা কিন্তু নিরূপিত হয়। তো যার কারণে তিনি তার ব্যক্তিগত তো একটা চিন্তা বা সেটা আছেই। তিনি পশ্চিমাদের সাথে চাচ্ছেন যে একটা চুক্তির মাধ্যমে ইরানের অর্থনীতিকে সচল রাখতে। আর যেটা রক্ষণশীলরা বলে থাকেন যে তারা পশ্চিমাদের যে নিষেধাজ্ঞা এবং অবরোধ সেটাকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে অর্থনীতিকে তারা সচল রাখবে। তো এই বিষয়ে মত পার্থক্য থাকে। তবে তিনি এটা যখন করবেন তখন তো তাকে পার্লামেন্টের অনুমোদন লাগবে। তো পার্লামেন্ট সেই অনুমোদন তাকে দেয় কিনা
যেহেতু পার্লামেন্টে একটা নির্বাচিত সেখানে নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা রয়েছেন, তারাও তাদের মতামত রয়েছে, সেখানে পার্লামেন্টে সেটা ভোটাভুটি হবে, পাশ হবে। তো এটা একটা পুরো প্রসেস। তো যার কারণে এটা এখনই খুব একটা আমরা বলতে পারছি না যে ইরানের ভবিষ্যৎ যে নীতি কিংবা পররাষ্ট্র নীতিতে কি ধরনের পরিবর্তন আসবে। সেটা পার্লামেন্টের পাশ হওয়ার ব্যাপার থাকবে। এছাড়া প্রেসিডেন্ট এবং সরকারও তো অবশ্যই তাদের উদ্যোগ থাকবে। সেটাকে মিলিয়ে তারপর যেটা হয়, সেক্ষেত্রে যদি পার্লামেন্ট তার সাথে একমত হয় এবং তার নীতিগুলোকে যদি পাশ করে, বা তিনি যেটা করতে চাচ্ছেন বা যেভাবে চাচ্ছেন সেটাকে যদি পাশ করে, তাহলে সেটা সেভাবে হয়তো এটা পরিষ্কার একটা বিষয় যেটা ধারণা দিতে পারেন, মানে যেহেতু আপনি সেখানে আছেন, সেখানে রাজনীতিটা আপনি দেখেছেন, আপনি ভালো বিশ্লেষণ করতে পারবেন। সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় যে ধরনে খামেনি আসলে তার যেই দেশটা পরিচালনা করতেন, যে নীতিগুলো নিতেন, সেই নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন আসলে পেজেশকিয়ান ঘটাতে পারেন কিনা। ওটাই আর কি বুঝছিলাম যে এককভাবে তো পেজেশকিয়ানের পক্ষে সেটা সম্ভব হবে না, যেহেতু সেখানে পার্লামেন্টের ব্যাপারও রয়েছে, পার্লামেন্টের কনসার্ন লাগবে। তবে আর যেটা সাইদ আলী খামেনি, তাদের যে সর্বোচ্চ নেতা, এই সর্বোচ্চ নেতার যে একটা দৃষ্টিভঙ্গি তো থাকবেই। কিন্তু এর আগেও কিন্তু যখন হাসান রুহানি সরকার ছিল, তখন কিন্তু পশ্চিমাদের সাথে একটা চুক্তিতে কিন্তু ইরান গিয়েছিল। তো সেই হিসাবে সর্বোচ্চ নেতা কিন্তু সেই চুক্তিকে অনুমোদন করেছিলেন। তো সর্বোচ্চ নেতাও যে পশ্চিমাদের সাথে চুক্তির বিপক্ষে একদমই, সেটাও মনে হয় না আর কি, যেভাবে আমরা দেখেছি ইরানের রাজনীতিতে। কিন্তু যে শর্তগুলো থাকে সেগুলো নিয়ে মাঝে মাঝে তিনি কথা বলেন, যে এই ধরনের শর্ত পশ্চিমারা যেটা চাপিয়ে দিতে চাচ্ছে সেগুলোকে আশিকুর রহমান, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত প্রশ্নের জবাবটা আসলে আপনার কাছ থেকে নিতে চাই। গাজায় আসলে ইসরায়েলের আগ্রাসন নিয়ে ইরান যেই বক্তব্যগুলো দিত বা যেই ধরনের পদক্ষেপগুলো নিত, বিভিন্ন সংগঠনের সাথে যেভাবে যোগাযোগটা রাখতো, মাসুদ পেজেশকিয়ান তিনি যখন ক্ষমতায় এসেছেন, সেই জায়গা থেকে ওই যোগাযোগটা কি থাকবে, ওই একই অবস্থান থাকবে, নাকি ভিন্ন কোনো পদক্ষেপ তিনি নিতে পারেন? যদিও পার্লামেন্টের ইস্যু এখানে থাকবে, তারপরেও তার মনোভাবটা আসলে কি পেজেশকিয়ানের? জি, তিনি তো এখনো ফিলিস্তিনের বিষয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা ওই ধরনের কথা বলেননি। আর আমি যেটা দেখেছি ইরানে, সেই এর আগেও তো সংস্কারপন্থী সরকার বা মধ্যমপন্থী সরকার ইরানে ছিল ক্ষমতায়, রক্ষণশীলরাও ছিল। ইরানের ফিলিস্তিন নীতি মোটামুটি অপরিবর্তিত থাকে, কারণ ইরানের মৌলিক নীতিগুলোর মধ্যে ফিলিস্তিন নীতি একটা অন্যতম, মানে প্রাধান্য পায় সবসময়। তো যার কারণে এটা সবসময় অপরিবর্তিত থাকে। এইবারও হয়তো সেটা থাকবে। ইরান যেভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ায় বা সবসময় এই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, সেই বিষয়টা কিন্তু কোনো প্রেসিডেন্ট এর আগে কখনো ভায়োলেট করেছে আমি দেখিনি। এর আগে হাসান রুহানি তো তিনিও মধ্যমপন্থী সংস্কারপন্থী ছিলেন, তো তারপরও তিনি কিন্তু সেটা করেননি। বা পুরো ইরানের যে প্রসেস, সেটার মধ্যে কিন্তু ফিলিস্তিন একটা বড় ধরনের প্রভাব রাখে এবং গুরুত্ব রাখে। সুতরাং আমার মনে হয় না ফিলিস্তিনের বিষয়ে ইরানের অবস্থান পরিবর্তিত হবে। তবে পশ্চিমাদের সাথে পররাষ্ট্র নীতির রক্ষণশীলদের সাথে মূলত যে পার্থক্যটা আমি একটা পয়েন্টে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে রক্ষণশীল আর রক্ষণশীলরা চাচ্ছেন যে পশ্চিমাদের সাথে এক ধরনের পশ্চিমাদের যে নিষেধাজ্ঞাগুলোকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে দেশ চালাতে, আর তারা চাচ্ছেন যে পশ্চিমাদের সাথে এক ধরনের কৌশল অবলম্বন করতে। কিন্তু তারা কেউ কিন্তু পশ্চিমাপন্থী নয়, মানে সংস্কারপন্থীরাও কিন্তু পশ্চিমাপন্থী নন। একজন তারা চাচ্ছেন পশ্চিমাদেরকে যে পুরোপুরি এড়িয়ে যেতে চাই, আর একজন পশ্চিমাদেরকে সঙ্গে কৌশলের সম্পর্কটা রাখতে চাই, যেখানে দুই পক্ষই। আচ্ছা, খুব সংক্ষেপে ছোট করে। জি জি হ্যাঁ, জি, প্রেসিডেন্ট পরিবর্তিত হলে ইরানে যেটা হয় সেটা হচ্ছে নীতির কোনো পরিবর্তন, মৌলিক নীতির কোনো পরিবর্তন আসে না। পররাষ্ট্র কৌশলের পরিবর্তন আসে, পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন আসে না। সুতরাং কৌশলের পরিবর্তন আমরা দেখব। তিনি হয়তো পশ্চিমাদের সাথে এক ধরনের চুক্তি কিংবা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবেন। একদম পরিষ্কার করেছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টাও দিয়েছেন। ইরান থেকে যুক্ত হয়েছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আশিকুর রহমান।